শুধুমাত্র কেন কমপ্লেক্স জিনিসের উপরে কাজ করতে যাব। যাই হোক, আমাদের মেন যেটা টার্গেট হচ্ছে সেটা হচ্ছে আগের দিন আমরা রিয়্যাক্টে আমরা যেটা করেছিলাম কনটেক্সট। এবার কনটেক্সটের পরে আমাদের নেক্সট টপিক যেটা থাকে সেটা হচ্ছে রিডাক্স। ঠিক আছে, কনটেক্সটের ব্যাপারে এখন আর বিশেষ কিছু বলবো না, কারণ কনটেক্সট সবসময় যে দরকার পড়বে তা নয়। কারণ মধ্যে কত বেশি স্টাডি ভার নিয়ে লাভ নেই। যেগুলো কাজে লাগবে, যেগুলো কাজে বেসিক্যালি দরকার পড়ে, সেই জিনিসগুলোর উপরে মাথা দেওয়াটা ভালো। তো সেই কারণের জন্য আজকে যেটা করব সেটা হচ্ছে রিডাক্স। রিডাক্সের অফিসিয়াল সাইট হচ্ছে রিডাক্স, redux.js.org, এটাই হবে হয়তো, redux.js.org। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর অফিসিয়াল সাইট রিডাক্সের। রিডাক্স হচ্ছে বেসিক্যালি একটা থার্ড পার্টি স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, যার প্রধান কাজ হচ্ছে যে কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশান, মানে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি কী হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করে। এবং যখনই আমরা কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশানসে আমরা কাজ করি, তো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশানের সবথেকে বড় ড্রপব্যাক হচ্ছে যে আমরা যখন ডেটা পাঠাই তখন সেটা ইউআরএলের মধ্যে দিয়ে যেতেও পারে, নাও যেতে পারে। কারণ ফ্রন্ট এন্ডের পার্টটা বেসিক্যালি কী হয়, এটা অ্যাপ্লিকেশান মোডে চলে, এটা কিন্তু ব্রাউজার মোডে চলে না। ব্রাউজার একটা প্ল্যাটফর্ম, মানে ব্রাউজার ইউআইটাকে দেখানোর প্ল্যাটফর্ম মানতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজার মোডে চলে না, চলে এটা অ্যাপ্লিকেশান মোড, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশান মোড। এবার অ্যাপ্লিকেশান মোডের প্রত্যেকটা ইউআই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি মানে ফ্রেম হয়, উঠে আসে, এবং সেটাকে একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমে, মানে ফ্রেম ওয়াইজ কাজ হয়, মানে বেসিক্যালি একটা ফ্রেম আর একটা ফ্রেম আর একটা ফ্রেম এরভাবে। এবার সেই ফ্রেমের মধ্যে যদি আমাদের ইন্টারলিক করাতে হয়, একটার সঙ্গে একটার মধ্যে যদি ডেটা পাঠাবার যদি দরকার পড়ে, সেটা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, যেভাবেই হোক, তার জন্য আমাদের দরকার একটা সেন্ট্রালাইজ ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। আর সেই সেন্ট্রালাইজ যে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সেটাকেই বলা হয় স্টেট। তো সেই স্টেট বিহেভটাকে ম্যানেজ করে স্টেট লাইব্রেরি। ঠিক আছে, এবার যেমন কিনা এখানে যেমন আমাদের রিয়্যাক্টে যখন আমরা কাজ করছি, রিয়্যাক্টের মধ্যে একই কম্পোনেন্টের মধ্যে যদি আমাদের কোথাও যদি কোনো ডেটাকে যদি দেখাতে হচ্ছে, যখনই আমরা বাটনের উপর ক্লিক করছি তখনই কী হচ্ছে, আমরা ইউজ স্টেট বলে একটা ফাংশন অ্যাপ্লাই করছি, এবং সেই ফাংশনের থ্রু দিয়েই আমরা অ্যাকচুয়ালি আউটপুটটা দেখতে পাচ্ছি, তাই না? যখন বেসিক্যালি এখানে আমরা যখনই এখানে ক্লিক করছি তখনই এটা আপডেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই যে আপডেটস যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। এবার এই যে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমাদের এটা রয়েছে ইন কম্পোনেন্ট, মানে যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের মধ্যে করছি। কেন এটা করছি, এটার মেন কারণটা কি, এই জিনিসটা করার উদ্দেশ্যটা কি? না, এখানে বেসিক্যালি আমরা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাংশন ইউজ করতে পারছি না, বা নর্মাল জাভাস্ক্রিপ্ট কোড ইউজ না করে আমাদের এখানে স্টেটের মাধ্যমেই কেন করতে হচ্ছে এই কাজটা? নর্মাল জাভাস্ক্রিপ্টেও তো আমরা করতে পারতাম না, নর্মাল প্লাস মাইনাস অ্যাপ্লাই করে। এটার ব্যাপারে আমি কিন্তু বলেছিলাম একবার, বলেছিলেন, আমি অতটা বড় বুঝিনি। বুঝেছেন সব কিছু বারবার রেন্ডার হয় মেইন ডট যে টিএস আর অ্যাপ ডট ইসেতে, তাতে স্টেটটা ধরে রাখতে পারে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমরা কোনো একটা ডেটা আপডেট করছি, মানে এইখানে মনে করুন এই বাটনটা, এটার মধ্যে আমি একটা নর্মাল একটা ভ্যারিয়েবলে, মানে নর্মাল জাভাস্ক্রিপ্ট কী করে, var কাউন্ট ইকুয়াল টু 0, এরমভাবে আমরা 0 নিয়ে এবার আমরা এখানে কাউন্ট +1 এইভাবে দিয়ে দিলেই তো আমার অ্যাকচুয়ালি হয়ে যাওয়া উচিত। ইভেন শুধু তাই নয়, আমরা এখানে দেখতে পাবো তাই। ঠিক আছে, আমি যদি এটাকে যদি সরিয়ে দিই, এই পার্টটা যদি আমি এখানে না রেখে, আমি যদি এটাকে এখানে না রেখে আমি যদি এটাকে যদি এখানে দিই, তাহলে কী হচ্ছে,
এই যে এখানে যে কাউন্টটা আছে, এবার দেখুন এইখানে আমি কাউন্টের উপরে ক্লিক করছি, কোনো আপডেট শো করছে না, কিন্তু কনসোলে যেটা দেওয়া রয়েছে সেই কনসোলের হিসাব অনুযায়ী কিন্তু এখানে আমরা আপডেটস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখানে যে দুটো ফাংশন যে আলাদাভাবে কাজ করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দুটো আলাদা ফাংশন এবং দুটো আলাদা এনক্যাপসুলেশন। এখানে দেখুন 1 দুবার হয়ে গেল, এখানে 4 অবধি গেলাম, এখানে দেখুন 2 থেকে আবার শুরু হচ্ছে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কিন্তু আমাদের দুটো কিন্তু আলাদা আলাদাভাবেই স্কোপ বিল্ড হয়েছে, দুটো ফাংশন যেহেতু। এবং সেই হিসাবে কী হচ্ছে, বাটনের উপর ক্লিক করলে সে বাটনের ইভেন্ট অনুযায়ী বাটনও পারফর্ম করছে। ইভেন এখানে প্লাস প্লাস বা +1 যেটা সেটাও পারফর্ম করছে, কিন্তু শুধু দেখতে পাচ্ছি না এইখানে, তাই না? যেখানে আউটপুটটা দেখা দরকার সেখানে দেখতে পাচ্ছি না, নাহলে পরে কনসোলে দেখতে পাচ্ছি, এমনি সমস্ত জায়গায় কাজকর্ম হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি, বাট আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না, তাই না? এইখানেই হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেমটা আর অন্য কোথাও না প্রবলেম। কারণ এখানে আমাদের তো কোড নর্মালি যেটা করা দরকার সেটা করছি এবং তাতে কাজ হচ্ছে। এই যে প্রবলেমটা এইখানে, এই যে যেটা যখন আমরা এখানে দেখতে পাচ্ছি না, তার মানে বেসিক্যালি আমাদের তাহলে এখন এই প্রসেসটার হেল্প নিয়ে এবার আমরা এটাকে আপডেটটা দেখতে পাচ্ছি এবার আউটপুটে। তাহলে এবার ব্যাপারটা হলো কি, এবার আমরা এইখানে দেখতে পাচ্ছি, এবার এখানে কিভাবে দেখছি, যখন এখানে ক্লিক হচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই দেখার যে ব্যাপারটা, এটাকে ডাইরেক্ট কে করছে, এই স্টেট ফাংশনটা। এইটার যে প্রসেসটা, এইটাকে বলা হয় পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার প্যাটার্ন, এটাকে বলা হয় পাব সাব প্যাটার্ন। আগেও বলেছি, এখনও আবার বলছি, পাব সাব প্যাটার্ন। এটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্নের পার্ট, পাব সাব প্যাটার্ন। এইখানে যখন সেট স্টেটের মধ্যে যখন ভ্যালু সেট হচ্ছে তখন এটা হচ্ছে পাবলিশড হচ্ছে, আর এটা হচ্ছে সাবস্ক্রাইব করে বসে আছে যেখানে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। এবার পাবলিশার কি লোকের ঘরে ঘরে পেপার পৌঁছে দেয়? না, পৌঁছে না। আর সাবস্ক্রাইবার কি ওই যে পেপার ছাপে তাদের ঘরে গিয়ে নিয়ে আসে? না, তাও তো না। ওটা কোথায় যায়? একটা চ্যানেলে যায়, মানে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে যায়। এবার সেই ডিস্ট্রিবিউশন চ্যানেল কী হয়, সবার সঙ্গে কানেক্টেড রয়েছে। এবার পাবলিশার কী করে, ডিস্ট্রিবিউটারকে দেয় তাদের জিনিসপত্র, তাদের পেপারস। এবার সেই ডিস্ট্রিবিউটারকে যারা সাবস্ক্রাইব করে বসে থাকে, মানে ডিস্ট্রিবিউটার থেকে যারা সাবস্ক্রাইব করছে তারাই ওই ডেটাটাকে পাচ্ছে। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, ডিস্ট্রিবিউটার হচ্ছে ইউস্টেট, মানে মাঝখানে এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, যেটাকে বলা হয় সাবজেক্ট, মানে এইটাকে বলা হয় সাবজেক্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি সাবজেক্ট ঠিক বলা ভুল হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটার চ্যানেল বা ব্রডকাস্টার, মানে ব্রডকাস্টার বলা ভুল হবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার বা মানে সেন্ট্রাল এরিয়া সার্ভার, যার মধ্যে একটা ফাংশন রয়েছে যেটা হচ্ছে পাবলিশার বা ব্রডকাস্টার। এটা হচ্ছে ব্রডকাস্টার, এইটা দিয়ে আমরা ডেটা ব্রডকাস্ট করছি। এবার ব্রডকাস্ট কাকে করছি? একে করছি, এর কাছে ডাইরেক্ট ডেটা যাচ্ছে না। এবার একে যখন আমরা ব্রডকাস্ট করছি তখন ব্রডকাস্টে বলছি যে আমি অ্যাকচুয়ালি পাঠাচ্ছি এই দামে ডেটাটা, তো একে পাঠিয়ে দিচ্ছি ব্রডকাস্ট করে। এবার এই ডেটাটা যেখানে সাবস্ক্রাইব করা আছে, মানে যেখানে প্রিন্ট করার জন্য দেওয়া আছে, সেখানে অ্যাকচুয়ালি ডেটাটা আসছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এইখান থেকে এখানে ইনফর্ম করছে এবং এখানে ইনফর্ম করার পরে এটা কী হচ্ছে, সেন্ট্রাল ইউনিটে, মানে অ্যাকচুয়ালি এই যে মাই বাটন যেটা আছে, এ অ্যাকচুয়ালি কী করছে, এখানে গিয়ে তো ও সেন্ট্রাল ইউনিটের সঙ্গে কানেক্ট হচ্ছে। সেন্ট্রাল ইউনিট হচ্ছে এটা, ঠিক আছে, সেন্ট্রাল ইউনিটের সঙ্গে কানেক্ট হচ্ছে। এর সেন্ট্রাল ইউনিটে কী হচ্ছে, এও ডাইরেক্টলি এই ফাংশনের মাধ্যম দিয়ে ওই সেন্ট্রাল ইউনিটে ডেটা পাঠিয়ে দিচ্ছে। এবার এই যে ডেটাটা,
হ্যাঁ, সেন্ট্রাল ইউনিটেই তো ডেটা পাঠাচ্ছে, না হলে পরে তো হবে না। এবার সেন্ট্রাল ইউনিটের ডেটা পাঠাচ্ছে ঠিকই, কিন্তু এবার এখানে তারপর একটা বলবেন আর একবার একটু জায়গাটা বলবো। এখানে সেন্ট্রাল ইউনিট এখানে সেন্ট্রাল ইউনিটটা হচ্ছে রেন্ডার মেথড। আচ্ছা। এখানে সেন্ট্রাল ইউনিট হচ্ছে এই রেন্ডার মেথডটা। হুম। এই যে এখানে ক্রিয়েট রুট বলে এখানে এই এলিমেন্টটা ছাড়া কিন্তু আমরা কোনো ইউআই দেখতে পাবো না। তো সেই কারণে এটাই হচ্ছে সেন্ট্রাল ইউনিট, ঠিক আছে, ডকুমেন্ট রেন্ডার বা ডোম ক্লায়েন্ট বলা যায়। অ্যাকচুয়ালি সেন্ট্রাল ইউনিট। এবার এই সেন্ট্রাল ইউনিটের মধ্যে যখন আমরা ডেটাটা পাঠাচ্ছি, এবার ডেটাটা পাঠাচ্ছি কীভাবে, আমরা একটা ফাংশনের মাধ্যমে পাঠাচ্ছি। এটা একটা ফাংশন, ঠিক আছে, ফাংশনের বেশি কিন্তু আর কিছু না, এটা ফাংশনের ছাড়া আর কিছু না। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই ফাংশনের মধ্যে এই যে ডেটাটা যেটা পাঠাচ্ছি, ডেটাটার নাম হচ্ছে কি ইউস্টেট। ইউস্টেটের মাধ্যমে ডেটাটা পাঠাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই ইউস্টেট ফাংশনটা কার মধ্যে ব্লকড হয়ে আছে, এই ফাংশনের মধ্যে ব্লকড হয়ে আছে, কারণ এর বাইরে তো এর কোনো এক্সিস্টেন্স নেই। এর অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স এইটুকুর মধ্যেই। সেই কারণের জন্যই এইখানে ব্লকড, মানে এই ফাংশনটার মধ্যেই এই ব্লকড। সে কারণে কী হচ্ছে, যখনই একে ডেটা পাঠানো হচ্ছে, এর ডেটা সরবরাহ করার ক্ষমতা, মানে এর পাবলিশ করার ক্ষমতা এর মধ্যেই, এর বাইরে যাবে না, মানে এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। যে কারণের জন্যই এইখানে আমরা ইউস্টেটের যে আপডেটটা শুধুমাত্র এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সীমাবদ্ধ, মানে পাবলিশও এখানেই হচ্ছে, ব্রডকাস্টও এখানেই হচ্ছে, এর বাইরে যাচ্ছে না, কারণ যেহেতু এ ফাংশনের থ্রু দিয়ে এ আবদ্ধ ব্যাপারটা। এবার আপনি বলতে পারেন, আরে সেন্ট্রাল ইউনিটে যখন যাচ্ছে তাহলে কেন আমি অন্য জায়গায় পাবো না, মানে আপনার কোশ্চেনের যে আপনি যে আরেকবার বললেন যে ব্যাপারটা বোঝাতে, আপনার মাথায় ওই জায়গায় কনফিউশন হয়ে গেছে। যদি সেন্ট্রাল ইউনিটে যায় তাহলে আমি অন্য কোথাও কেন ডেটাটা পাচ্ছি না, আপনার মনে মনে এই কোশ্চেনটা জেগেছিল। কিন্তু বেসিক্যালি এইখানে কোশ্চেনের অ্যান্সারটাই হচ্ছে এটাই, যে এই ফাংশনটা হচ্ছে কি একটা আলাদা স্কোপ দিচ্ছে। যখন আমরা এটা চেক করলাম না, এটা কী হচ্ছিলো, এইখানে যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছিলো, আমরা দুটো তো ফাংশন তো আমাদের এখানে পাশাপাশি ছিলই, দুটো ফাংশন কি একরকমভাবে পারফর্ম করছিল না? তো যেহেতু দুটো একসঙ্গে পারফর্ম করছিল না, কারণ ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যখন আমরা দুটোকে লিখেছি, দুটো আলাদা আলাদা ফাংশন হিসেবেই ট্রিট করছে, এবং দুটো আলাদা ফাংশনস হিসেবে ট্রিট করার জন্য কিন্তু এর দুটো আউটপুটও কিন্তু আমরা আলাদাভাবেই পাচ্ছি। তো সেই কারণের জন্য এইখানে ইউস্টেট আমরা অ্যাপ্লাই করছি ঠিকই, এর কাজ হচ্ছে কি, সেন্ট্রালি যখন আমরা এই এলিমেন্টসগুলোকে রেন্ডার করে দেওয়া হচ্ছে, এবার এইখানে আমরা কনসোলের ডেটাটা দেখতে পাচ্ছি, কিন্তু ওর ভেতরে যে ডেটাটা যে পুশ করার যে কাজটা, এবার ডেটা পুশ করলেই তো হবে না, ডেটাটাকে তো রিফ্রেশ করতে হবে। এবার ডেটা রিফ্রেশ করার কাজটা এই ইউস্টেটটা করছে, মানে ইউস্টেটের কাছে যখনই ডেটা পৌঁছাচ্ছে তখনই কী করছে, রিয়াক্ট বুঝতে পারছে আচ্ছা ডেটা রিসিভ হয়েছে, তার মানে এটাকে আপডেট করে দিতে হবে, রিফ্রেশ করে দিতে হবে। তখন করছে কি, ও পুরো একবার ইউআইটাকে রিফ্রেশ মেরে দিচ্ছে। এবার কার হিসাবে রিফ্রেশ করছে, ইউস্টেটের হিসাবে রিফ্রেশ করছে। এবার ইউস্টেট কার ভেতরে রয়েছে, এই বাটনটার ভেতরে রয়েছে, তার মানে ওই এলিমেন্টটাকে শুধু রিফ্রেশ করে দিলেই কাজ বেড়ে যাবে। সেই হিসাবেই কিন্তু আমরা ডেটাটাকে এখানে আপডেটটা দেখতে পাচ্ছি। এটা রিফ্রেশের কারণেই এই ডেটাটা আমরা আপডেটটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এইরকম নয় যে ডাইরেক্টলি আমরা এখানে ডেটাটা দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র একটা রিফ্রেশ হচ্ছে বলে এই ডেটাটা দেখা যাচ্ছে। না, জাভাস্ক্রিপ্টে তো ডাইরেক্টলি ইভেন্টের থ্রু দিয়ে কাজ হচ্ছিল। জাভাস্ক্রিপ্টে যখন আমরা কাজ করছি তখন এখানে কী হচ্ছে, যখনই আমাদের ইভেন্ট পারফর্ম করছে সেই মুমেন্টে এখানে ডেটাটা শো করছে। এবার এখানে কী হচ্ছে, এখানে তো রিটার্ন করছে না, আর এটা তো এর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে না, রিফ্রেশ হচ্ছে না বেসিক্যালি। মেনলি এই এলিমেন্টটা তো এইখানে শো করছে না, এই এলিমেন্টটা তো শো করছে এইখানে। এবার মেন ব্যাপার হচ্ছে আমরা ভাবছি যে এলিমেন্টটা এখানে রয়েছে, অ্যাকচুয়ালি এলিমেন্টটা এখানে নেই, এলিমেন্ট চলে গেছে এখানে। এবার এইখানেই কি হচ্ছে, যখনই ইউস্টেট যখন এখানে অ্যাপ্লাই হচ্ছে তখন ও অ্যাকচুয়ালি এর ভেতরে সিগন্যাল পাঠাচ্ছে যে রিফ্রেশ করতে হবে। এবার ও দেখছে যে কাকে রিফ্রেশ করতে হবে, ইউস্টেট যার ভেতরে আছে তাকেই রিফ্রেশ করাবে, তাকে রিফ্রেশ করালো। এবার স্বভাবতই একে যাকে মধ্যে ডেটাটা রয়েছে তাকে ডেটা আপডেট হয়ে গেল।
অ্যাপ তো বাইরে এইখানে, আচ্ছা অ্যাপ এখানেই থাকার কথা, এটা মাই অ্যাপ, এই যে অ্যাপ এখানে। মাই অ্যাপ, এখানে পরপর রাখা আছে না একই পেজের মধ্যে। প্রথমে এখানে বাটন রয়েছে, এখানে মাই অ্যাপ বলে একটা এখানে রাখা আছে, তারপরে এখানে ইউজার প্রোফাইল বলে এখানে রাখা আছে, তারপরে এখানে ডেটাটা দেওয়া আছে, তারপরে এই ডেটা রয়েছে পরপর এখানে চ্যানেলাইজ করা আছে একটা কম্পোনেন্টের মধ্যে। এটা সিম্পলভাবে রাখা হয়েছে যাতে কিনা জিনিসটার স্টেট ব্যাপারটা বোঝা যাবে, আর একটা কম্পোনেন্টের মধ্যে সমস্ত ফাংশনস রেখে দেওয়া হয়েছে, একটা কম্পোনেন্টের মধ্যে সমস্ত ফাংশনস রেখে দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে আমরা সমস্ত ডেটাকে অবজার্ভ অ্যান্ড চেকিং করতে পারছি। ঠিক আছে, এইটাই হচ্ছে রিয়াক্টের অ্যাকচুয়াল মেন আর্কিটেকচার। রিয়াক্টের মেন আর্কিটেকচার বুঝতে পারলে আর অসুবিধা থাকে না। এবারে কী হচ্ছে, আপনার যে ডোমেন, মানে আপনি আমার এক স্টুডেন্টের সঙ্গে কথা হচ্ছিল, সে মানে ডটনেট ব্যাকগ্রাউন্ড থেকে বলে পরে আপনার কাছে ইজি লাগবে অ্যাঙ্গুলার, জানি আপনার কাছে ইজি লাগবে অ্যাঙ্গুলার। কেন? অ্যাঙ্গুলারে আপনার টাইপ কাস্টিং, ডেটা টাইপস, মানে ইউআই এর যে ব্যাপারটা, এই সমস্ত ঝামেলাগুলো নেই। স্টেটের যে ঝামেলাটা সেটা খুব একটা নেই, যদিও আছে কিন্তু এতটা নেই। তো সেই কারণের জন্য কী হয়, অ্যাঙ্গুলার বুঝতে অনেক বেশি সুবিধা হবে আপনার ক্ষেত্রে। রিয়াক্টের কনসেপ্টটা আলাদা। অ্যাঙ্গুলারের কনসেপ্ট হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন, মানে ওখানে স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকমের আলাদা আলাদা কম্পোনেন্টস বা আলাদা আলাদা লেভেলের পার্টস তৈরি হয়, সেই পার্টসগুলোকে এক জায়গায় আমরা জুড়ে দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, এবং তার জন্য এক্সটেন্ড করা এই ব্যাপারগুলো রয়েছে। আর এইটা হচ্ছে পাবসাব প্যাটার্ন, পাবলিশার অ্যান্ড সাবস্ক্রাইবার সিঙ্গেল টোন প্যাটার্ন, পাবলিশার সাবস্ক্রাইবার অ্যান্ড সিঙ্গেল টোন প্যাটার্ন। আর এর প্যাটার্নটা হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন মেনলি। তো সেই কারণের জন্য ফ্যাক্টরি প্যাটার্ন, এমবেসি প্যাটার্ন কাজ করেছে যারা যারা জাভা ডেভেলপার, যারা ডটনেট ডেভেলপার, তারা এমবিসি ফ্যাক্টরি প্যাটার্নই কাজ করেছেন। তো সেই কারণের জন্য আপনাদের কাছে অ্যাঙ্গুলারটা অনেক বেশি সিম্পল বা ইজি বলে মনে হবে, এবং ওটা শিখতেও খুব একটা অসুবিধা হয় না। ইনফ্যাক্ট আমার নিজের পক্ষেও অ্যাঙ্গুলার শিখতে অনেকটা সোজা লেগেছিলো, কিন্তু যখন আমি রিয়াক্ট বুঝছিলাম তখন রিয়াক্টটা যথেষ্ট টাফ, কঠিন লেগেছিলো। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, এখানের মেন কনসেপ্টটাই হচ্ছে স্টেট। এই স্টেট পার্টটা বুঝতেই বেশি সময় লাগে, কারণ এই স্টেটটা কেন, কীভাবে, কী কারণে, কখন, কেন হচ্ছে, এই ব্যাপারটা বুঝতেই অসুবিধা সব থেকে। এই ব্যাপারটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার এই রিয়াক্টের মধ্যে তেমন কিছু নেই। আর এটা ক্লিয়ার করতে গেলে প্র্যাকটিস, তাছাড়া আর বিশেষ কিছু নেই। কারণ রিয়াক্টের মধ্যে আপনার সব থেকে সিম্পলেস্ট পার্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা HTML লিখতে পারছি ডাইরেক্টলি, যেটা খুব সিম্পল ব্যাপার, এটার মধ্যে কোনো হাবিজাবি ব্যাপার নেই। মেন হাবিজাবি ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা, স্টেট, মেনলি হুকস যেখানে আমরা ইউজ করছি, এই হুকসগুলোই হচ্ছে মেন এখানে একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে হুকসও খুব লিমিটেড, জাস্ট আপনি ইউজ স্টেট মনে রাখুন, তারপরে রিডিউসার না মনে রাখলেও চলবে। ইউজ ডেপটা অনেক সময় লাগতে পারে, ওটা অনেকটা আইডির মতন, মানে জাভাস্ক্রিপ্ট আইডির মতন ইউজ হয়। ঠিক আছে, তো বেসিক্যালি রিয়াক্টের মধ্যে তেমন কিছু নেই, রিয়াক্ট খুব সিম্পল, মানে দু তিনটেই কনসেপ্ট মেনলি এখানে রয়েছে, যে দু তিনটে কনসেপ্টকেই খুব বেশি ভালো করে বুঝতে হবে। আপনার রিটার্ন টাইপ কম্পোনেন্টস অ্যান্ড স্টেট, এই দুটো খুব ভালো করে বুঝে নিন। ওতে আপনার মোটামুটি অলমোস্ট আপনার যে কাজ আছে তার 50% কাজ হয়ে যাবে, মানে যেটা আপনি করবেন 50%-এর উপরে কাজ হয়ে যাবে। কারণ রিডাক্সের যে ব্যাপারটা, ওটা আসবে অনেকটা অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, কিন্তু মেন প্রাইমারি লেভেলের আপনার কিন্তু মেজরলি কাজ আপনাকে এই ইউজ স্টেট আর কম্পোনেন্ট ডিজাইন এর উপরই বেসিক্যালি কাজ হবে মোস্টলি। ওকে,
এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার ঘটনাটা হচ্ছে আমরা এবার যাব স্টেট। আমার স্টেটের জন্য আমি আজকে অন্য একটা রিডাক্স যাব। তো তার জন্য আমি চাইছি যে একটা আলাদা করে কম্পোনেন্ট ক্রিয়েট করে নিই, মানে আলাদা করে একটা ক্লাস ফাইল ক্রিয়েট করে নিই। কী বলেন? আজকে জাস্ট বেসিকটা পড়াবেন রিডাক্সটা একটু টাইম নিয়ে করতে চাইছি। রিডাক্সের বেশিই করবো আজকে। রিডাক্সে যখন আমরা কাজ করব, তো রিডাক্সে কাজ করতে গেলে আমাদের প্রথমে আচ্ছা, আপনি ক্লড ফর্ডে কাজ করেন? ক্লড হ্যাঁ ক্লড তো ক্লড এআই। হ্যাঁ করেন। হ্যাঁ, না করার কি আছে? এটা কি ফ্রি? না, পুরোপুরি ফ্রি না। ফ্রি না? না, ওটা পুরোপুরি ফ্রি না। ক্লাউডের দু রকম ভার্সনস রয়েছে, একটা লোকাল ভার্সন রয়েছে, একটা ক্লাউড ভার্সন রয়েছে। ক্লাউড ভার্সন ফ্রি নয়, লোকাল ভার্সন কিছুটা ফ্রি হয়, যতটা আপনার সিস্টেমের ক্যাপাসিটি থাকবে তার উপর বেস করে। আচ্ছা ক্লাউডের নাম এখন বেশি শোনা যায়, কারণ ক্লাউড কোডিংয়ের জন্য বেশি ইউজ হচ্ছে। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি মানে জেনারেল পারপাসের জন্য আমি মোস্টলি এইটাই ব্যবহার করি, এই এলএম স্টুডিও আর একটা ওলামা। আছে অনেক, এই যে ক্লাউডও আমার কাছে আছে, কিন্তু আমি জেনারেল পারপাসে আমি যেহেতু ইউজ করি, সেক্ষেত্রে আমি এলএম স্টুডিও বেসিক্যালি আমি ইউজ করি। কিন্তু ট্রেনিং দিতে গেলে যখন যদি কোনো এসে অনলাইন টুল জানতে হয়, অনলাইন টুলের জন্য তো বেসিক্যালি অনলাইন টুলের জন্য প্রচুর আছে। অনলাইন টুল, ওপেন এআই ফেআই গুলোই তো মাইক্রোসফট হ্যান্ডেন বা এডব্লিউএস এর এগুলোই তো হ্যাঁ চাইছে। অনলাইনে বেসিক দেখুন, ওর মেন হচ্ছে আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে মোস্টলি, যে কাজটা কীভাবে কাজ করছে, ঠিক আছে? এবার আমরা যদি ওপেন এআই নিয়ে কাজ করতে চাই, করতে পারি, অসুবিধা নেই। কিন্তু ওপেন এআইয়ের কী হচ্ছে, ওপেন এআইয়ের সাবস্ক্রিপশন হচ্ছে $20 পার মান্থ, ঠিক আছে? $20 প্রত্যেক মাসে দিতে হবে সাবস্ক্রিপশন। তো তবে পরে গিয়ে আমরা এই ওপেন এআইয়ের এপিআই মোডটা, মানে ওপেন এআইয়ের নর্মালি আমরা ইউজ করতে পারি, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা নর্মালি ইউজ করতে পারি, যা হচ্ছে তাই করতে পারি। কিন্তু যখনই আমরা ওপেন এআইয়ের এপিআই ইউজ করে কাজ করবো তখন সেটা হয়ে যায় প্রিমিয়াম। তার জন্য আমাদের পার মান্থ $20 পে করতে হবে। এবারের সাইড চ্যানেল রয়েছে, সাইড চ্যানেলের জন্য ওপেন রাউটার বলে অপশান রয়েছে। ওপেন রাউটার এটা কিছুটা ফ্রি, কিছুটা পেইড, ঠিক আছে? কিছুটা ফ্রি, কিছুটা পেইড, মানে এর মধ্যে ফ্রি মডেল পেইড মডেল দু রকমই আছে। বাট এর খরচাটা তুলনামূলক একটু কম হবে, কিন্তু তবুও হবে, মানে প্রোডাকশন ভার্সনে গেলে ভালো মতনই খরচা হবে। এছাড়াও এরকম চ্যানেলস প্রচুর রয়েছে, এআইএমএল বলে আছে, এআইএমএল বলে এরকম একটা আছে, তারপর প্রচুর আছে, মানে অ্যাকচুয়ালি এরকম টাইপের সাইট প্রচুর আছে। গ্রক আছে, গ্রক ক্লাউড, এটাও যথেষ্ট, যাই হোক ওটা আলাদা টপিকে চলে যাচ্ছে। আছে, যখন করবেন করিয়ে দেবো, অসুবিধা হবে না। মেন ব্যাপার হচ্ছে টপিক ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদের কাছে এই যে রিডাক্স যেটা রয়েছে, রিডাক্সে এটা নর্মালি কিন্তু একটা জেএস লাইব্রেরি, ঠিক আছে? এটা কিন্তু রিঅ্যাক্ট লাইব্রেরি নয়, এটা হচ্ছে নর্মালি একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যার মেন কাজ হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট করা। যার কাজ হচ্ছে, যদি আমরা জাভাস্ক্রিপ্ট বেস কোনো অ্যাপ্লিকেশন যদি ক্রিয়েট করি, সেইখানে আমরা এটাকে ইউজ করতে পারি। এবং তার জন্য জাভাস্ক্রিপ্ট এমভিএম যা আছে, যত আছে, সবার সঙ্গে চলতে পারে, মানে নট অনলি স্পেসিফিক্যালি রিঅ্যাক্টের সঙ্গে, এটা যে কোনো সলিউশনের সঙ্গে চলতে পারে। এবার যদি আমার হ্যাঁ হ্যাঁ যে কোনো কারোর সঙ্গে চলতে পারে। এর মেন হচ্ছে সেন্ট্রালি স্টেট ম্যানেজমেন্টের কাজ। এবং এরকম প্রচুর থার্ড পার্টি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে আলাদা আলাদা কনসেপ্ট নিয়ে, যারা এই স্টেট ম্যানেজমেন্টটাকেই
বুস্ট করে বিভিন্ন রকমভাবে, যার প্রধানত কাজ হচ্ছে রিয়েল টাইম ডেটা মনিটর করা এবং সেটাকে প্রডিউস করা। মানে ব্যাপারটা হয়তো বুঝতে পারবেন না, কারণ সেই রিয়েল টাইম ডেটা কীভাবে কাজ করে, কখন ওটা এমিট হয়, কীভাবে ওটা কনজিউম করতে হয়, সেই ব্যাপারটা হয়তো আপনি দেখেননি কখনো। বেসিক্যালি এটা আমরা জেনারেলি দেখে থাকি কোথায় কোথায়। সিনারিও মোটামুটি বলে দিই। প্রথমত সবথেকে আগে যেটা দেখা যায় সেটা হচ্ছে শেয়ার ট্রেডিংয়ে ক্ষেত্রে সবথেকে আগে দেখা যায়, ঠিক আছে। এছাড়া আমরা যে বিভিন্ন রকম যে চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট বা বিভিন্ন রকম যে চ্যাট যে হচ্ছে, যত চ্যাট অ্যাপ্লিকেশান রয়েছে ওগুলোতে রিয়েল টাইম চ্যাট হয় এবং সেই জায়গাগুলোতে আমাদের এই ব্যাপারটা দরকার পড়ে। ইনফ্যাক্ট এই যে আমরা যে ভয়েস কমিউনিকেশান করছি, এখানেও রিয়েল টাইম ডেটা ট্রান্সফারের ব্যাপার রয়েছে। সেই জায়গাতে এই জিনিসগুলো দরকার পড়ে, কারণ প্রত্যেকটা জিনিসই ডেটা, এবং এটাকে ক্যারি ফরওয়ার্ড করার কাজটা হয় কি, এই যে মুমেন্টে ডেটা পাবলিশড হয় সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। আর সেটা করতে আমাদের জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকমের লাইব্রেরি রয়েছে, এবং রিয়েল টাইম ডেটা কমিউনিকেশানেই এটা মেনলি ইউজ হয়। তো রিয়্যাক্টে যখন আমরা কাজ করব রিডাক্স নিয়ে, তখন সেই সাইটের নাম হয়ে যাবে রিয়্যাক্ট রিডাক্স, ঠিক আছে। এটা হচ্ছে রিয়্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইট, রিয়্যাক্ট রিডাক্স। এবার এই রিয়্যাক্ট রিডাক্সের মধ্যে আমরা যখন যাব, তখনই গিয়ে আমরা এখানে সিম্পলভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। এবার রিয়্যাক্ট রিডাক্স যদি আমরা করতে চাই, প্রথমত আমাদের রিয়্যাক্টকে ইনস্টল করতে গেলে ভাইট ইউজ করে আমরা করছি, তাহলে ভাইট ডট ডেভ ভাইট ডট ডেভ করে এখানে ভাইটে গিয়ে ভাইটের সিএলআই ইউজ করে ভাইট ইনস্টল করি। আপনি 26-এর প্রজেক্টটা তো 25 থেকেই বানালেন, তো ভাইট তো আছে ওগুলো তো। না, আমি অ্যাকচুয়ালি নতুন করেই ক্রিয়েট করছি। না, 26-এরটা তো আমি তো ক্রিয়েট করিনি। আমি 26-এরটা তো অনেক বিগার রয়েছে, মানে 25-এরটা তো অনেক বড়ো। 26-এরটা একদম নতুন ক্রিয়েট করেছিলাম আগের দিনে, ওইটা দেখাবার জন্য যে কীভাবে মানে W3 স্কুল থেকে নিয়ে পড়াশোনা করতে বা টেস্ট করতে হেল্প কী করে হয়, সেই ব্যাপারটা বোঝাবার জন্য। এটা তাহলে কোন প্রজেক্ট, নতুন প্রজেক্ট তৈরি করছি? হ্যাঁ, এটা নতুন করেই করছি, কারণ একটার মধ্যে করলে পরে কনফিউশন থাকবে, সেই কারণে ফ্রেশ করে করছি। অসুবিধা নেই তো? তাই না? জাভাস্ক্রিপ্ট এটা টাইপস্ক্রিপ্ট না বলছেন?
আমাদের ইনিশিয়াল অ্যাপ্লিকেশান রেডি। এবার এখান থেকে আমাদের আপাতত এক্সট্রা জিনিসগুলো হাটিয়ে দিই। কোনো আমাদের ইউআই ফিউআই এখন আপাতত দরকার নেই। জাস্ট সিম্পল একটা অ্যাপ তৈরি করে রাখলাম, আর বিশেষ কিছু এখানে দরকার নেই। কাউন্টার অ্যাপ, যার কাজ হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এইটাই করা, ঠিক আছে। তো এই পার্টটা বেসিক্যালি আমরা করছি কি, একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের মধ্যেই এই ফার্স্ট পার্টের কাজটা করছি। এবার ইউজ স্টেট বেসিক্যালি কী করছে আমাদের, রিডাক্স কী করছে, রিডাক্স আমাদের এক্সট্রা র্যাপার দিচ্ছে, যার কারণে আমরা অ্যাপ্লিকেশানের মধ্যে যে কোনো জায়গাতেই যতগুলো কম্পোনেন্টস থাকুক না কেন তার মধ্যে আমরা ডেটা পাঠাতে পারবো উইদাউট ডাইরেক্ট কানেকশানস, যেটা বেসিক্যালি আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম এই কনটেক্সট যখন আমরা কাজ করেছিলাম। তো এখানে মেনলি কী হচ্ছে, জাস্ট আমাদের এই যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটাকে ইনস্টল করতে হবে এক্সট্রা, এই পার্টটাকে আমাদের পাওয়ার জন্য। সুডো এই লাইব্রেরিটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আবার আমি এটাকে স্টার্ট করে নিলাম। এবার এটাকে ইমপ্লিমেন্টেশন কেমন রয়েছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমাদের যে মেইন বলে যে ফাইলটা রয়েছে main.js, এই main.js-এ আমাদের অ্যাপের ওপরে একটা প্রোভাইডার লাগাতে হবে, যেটা আমরা দেখেছিলাম কনটেক্সট ইউজ করার সময়। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট র্যাপার ফাইল, যেটা আমাদের দরকার, যার মধ্যে দিয়ে আমরা একটা স্টেট ম্যানেজ করব। এবং এই স্টেটটা ম্যানেজ করার জন্য আমরা একটা এক্সট্রা ফাইল নেব, যে ফাইলটার নাম হবে স্টোর ফাইল, যার ভেতরে আমাদের পার্সিয়ালি ডেটাটাকে ম্যানেজ করতে হবে বা তার ইভেন্টগুলোকে ম্যানেজ করতে হবে, যেরকম আমরা করেছিলাম কনটেক্সটের ক্ষেত্রে। সেই সেম জিনিসটাই একটু অন্যরকমভাবে এটাতে করা। তো এখানে এই স্টোর পার্টটা আমাদের ক্রিয়েট করতে হবে, তার জন্য ফার্স্টে আমাদের প্রোভাইডার ক্রিয়েট করতে হবে। এবার প্রোভাইডার ক্রিয়েট করতে গেলে আমরা প্রোভাইডারকে এখানে কল করব, PROVIDER প্রোভাইডার, এটাকে কল করলাম। কল করে এর ভেতরে আমরা অ্যাপটাকে বসালাম, যেটা আমাদের অলরেডি রয়েছে। এবার এখানে প্রোভাইডার বসালে হবে না, এখানে এর সঙ্গে লাগবে একটা স্টোর, কারণ উইদাউট স্টোর এ প্রবলেম শো করবে। তো এই কারণে এখানে একটা স্টোর বলে আমাদের একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, মানে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে, এবং তার ভেতরে আমাদের স্টোর অবজেক্ট পাঠাতে হবে। এবার এই যে স্টোর অবজেক্টটা যেটা পাঠাতে হবে সেটা আমরা যে কোনো জায়গাতেই রাখতে পারি। আপাতত আমি এইখানেই রাখলাম স্টোর বলে, স্টোর ডট টিএস, যেহেতু টাইপ স্ক্রিপ্টে কাজ করছি সে কারণে টিএস, জাভা স্ক্রিপ্টে কাজ করলে জেএস বলে আমরা এটাকে রাখতাম। এবার এই যে স্টোর বলে যেটা অপশানটা রয়েছে এটাকে আমরা এখানে কল করতে পারি, কিন্তু আপাতত যেহেতু এখানে কোনো কিছু লেখা নেই, মানে কোনো রকম এক্সপোর্ট দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এটাকে কল করতেও পারবো না, আর কল করে কোনো লাভ নেই। এবং এখানে বেসিক্যালি কনস্ট করে একটা স্টোর এখানে EXPORT এক্সপোর্ট ডিফল্ট করে এখানে আমরা কিছু একটা রাখলাম, যেটা বেসিক্যালি যেতে পারে, সেটাকেই আমরা এখানে স্টোর বলে কল করব। তার জন্য এখানে আমরা এটাকে স্টোর বলে আপাতত কল করে দিচ্ছি। আপাতত আমি এখানে এটা একটা এক্সপোর্ট মডিউল হিসেবে রাখলাম, এর ভেতরে আমাদের যা ইচ্ছা সেটা আমরা লিখতে পারি। এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে এবার এই স্টোর যে হুকসটা এটা আমরা বানাবো,
সেটা এবার কীভাবে জিনিসটা ক্রিয়েট হচ্ছে। আমরা যে কাউন্টারটা যেটা দেখতে পাচ্ছি ওটা দেখতে পাচ্ছি লোকাল অবজেক্টটা, মানে এটা লোকাল মেইনের মধ্যেই একটা কাউন্টার বলে আমরা দেখতে পাচ্ছি। বাট এবার কাউন্টারটা আমরা যদি আর একটা আলাদা কম্পোনেন্ট করি, যেটা আমরা আগেও করেছি, তাই না? এবার এখানে কী করছে, আমরা এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি কম্পোনেন্টস বলে। না, কাউন্টারটা আদার কম্পোনেন্ট বানিয়েছি মানে যেটা বলছেন ইউজ, যেটা আরে হুকটার নামটা ভুলে যাই করে, কনটেক্সট। এই পার্টটা এখন কনটেক্সট আমরা ইউজ করব না, আমরা অ্যাকচুয়ালি কম্পোনেন্ট বলে একটা আলাদা কাউন্টার বলে একটা আলাদা কম্পোনেন্ট ক্রিয়েট করবো, COUN কাউন্টার ডট TSX বলে এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন কাউন্টার COUNTR কাউন্টার বলে একটা ফাংশন ক্রিয়েট করছি, যার মধ্যে আমাদের এই পার্টটা কাট করে রিটার্ন এটাকে বসালাম। অবভিয়াসলি এবার এটাকে যখন এখানে বসালাম, এখানে আমাদের এই সেট কাউন্ট অ্যান্ড কাউন্ট এই দুটোর ব্যাপার দরকার পড়বে। কিন্তু এবার এই ক্ষেত্রে এই ইউজ স্টেট ব্যাপারটাকে আমরা আর ইউজ করবো না, কারণ আমাদের অ্যাকচুয়ালি এখন টার্গেট হচ্ছে এমন একটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করব যাতে কিনা আমাদের বাইরে থেকে এই ভ্যালুটা সেট হবে এবং বাইরে থেকে পুরো ভ্যালুটা ম্যানেজ হবে। বাইরে থেকে ডেটা ম্যানেজ করার জন্য, বাইরে থেকে ডেটা ভ্যালু পুট করার জন্য প্রসেস হচ্ছে এটাই। এইখানে এই যে কাউন্ট বলে এখানে একটা আলাদা ইউজ সিলেক্টর বলে একটা মেথড ইউজ করা হচ্ছে, আর ইউজ ডিসপ্যাচ বলে এখানে ডিসপ্যাচ মেথড তৈরি করা হচ্ছে। আশা করি মনে আছে আমরা কনটেক্সটেও এরকম একটা ব্যাপার আমি করেছিলাম। কনটেক্সটে তো দুটো প্যারামিটার নিতে, একটা ডিসপ্যাচ প্রবাবলি আর একটা স্টেট। একটা স্টেট নয়, একটা মেন প্রপার্টির জন্য একটা কনটেক্সট দিতাম, আর একটা ডিসপ্যাচ মেথডের জন্য একটা মেথড ইউজ করতাম। এই দুটো মেথড আমরা নিতাম এবং এই দুটো মেথডের মধ্যে আলাদা ফাংশনসকে কল করতাম। তো এইটা অনেকটা ওই কনটেক্সট মেথডটাকে ইউজ করে এখানে কাজ করা। এখানে নামটা শুধু একটু অন্যরকম দিয়েছে, কারণ আমি পরবর্তীকালে একটা কাস্টম ফাংশন বানিয়ে দিয়েছিলাম না, কাস্টম স্টেট, কাস্টম হুকস। এটাও অ্যাকচুয়ালি একটা কাস্টম হুকস, ইউজ সিলেক্টর, ইউজ ডিসপ্যাচ, এটা একটা কাস্টম সিলেক্টর যেটা আমি আগে বানিয়েছিলাম আগের ক্লাসে, ওটা পরে দেখাচ্ছি আবার নতুন করে দরকার পড়লে। তো এই দুটো যে পার্ট রয়েছে, এই দুটো পার্টকে আমরা ডাইরেক্টলি যদি কানেক্ট করতে চাই এই দুটো ফাংশনকে, যেটা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড করবে আমাদের এর যে রেড কালার আছে সেটাকে, ঠিক আছে। এখানে এবার কাউন্টারের জন্য আমাদের এই জায়গাটাকে এখানে কল করছে রিডাক্স থেকে, আর ইউজ ডিসপ্যাচ এর ভেতর থেকে এই দুটো ফাংশনস এখানে আসছে। এবার এই ডিসপ্যাচ যে মেথডটা, এই ডিসপ্যাচ মেথডটাই আমাদের এখানে এই ডিসপ্যাচ এর মধ্যে আমাদের ইনক্রিমেন্ট মেথড একটা যাবে, আর এই ডিসপ্যাচের মধ্যে আমাদের ডিক্রিমেন্ট মেথড যাবে, মানে ডিসপ্যাচ, এই ডিসপ্যাচের ভেতরে আমাদের এই দুটো ফাংশনসকে কল করতে হবে। এবার এই যে সিলেক্ট কাউন্ট, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই ভ্যালুগুলো আসবে কোথা থেকে? কারণ এইগুলো তো এখানে কল করা নেই, তাই না? এবার এই পার্টগুলোর জন্যই এবার আমাদের পরবর্তী চ্যাপ্টারে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টেট, যেটার থ্রু দিয়ে আমরা ডেটাটাকে পেতে পারি। সেইখানে আমাদের লাগবে স্টোর, মানে এবার আমাদের যে স্টোর বলে আলাদা করে একটা ফাইল যেটা ক্রিয়েট করা আছে সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে।
এই যে স্টোর বলে যে পার্টটা যেটা লিখে রেখেছিলাম ফাইল, এই যে স্টোর বলে যে ফাইলটা লিখে রাখা আছে, এটার মধ্যে এই যে কনফিগার স্টোর এই বলে আমাদের ফাইল নামটা এখানে দিতে হবে, ঠিক আছে। এবার এটা কনফিগার স্টোর করলে পরে এই কনফিগার স্টোর অ্যাকচুয়ালি একটা ফাংশন, যেটার জন্য আমাদের এক্সট্রা একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে রিডাক্স টুল কিট, যেটা আমরা এখনও ভরিনি। এই লাইব্রেরিটা আমাদের ভরানি, আমরা এই লাইব্রেরিটা ভরেছি, কিন্তু স্টোর ম্যানেজমেন্টের জন্য আমাদের এই পার্টটাকেও দরকার। তো এবার এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো একবার টার্মিনালটাকে অফ করব এবং এখান থেকে আমরা npm i, এবার এইটাকে আমরা এখানে স্টোরটাকে টুল কিটটাকে ভরে নিচ্ছি। ভরে নিলে এবার কি হচ্ছে, আমাদের এবার টুল কিট থেকে এই স্টোর যে ফাংশনটা বা স্টোর যে অবজেক্টটা এটা আমরা পাচ্ছি। এবার এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, এইরকম একটা ফাংশন, যে ফাংশনস মানে প্রিডিফাইন একটা ফাংশন, যেটার মাধ্যমে আমরা এর ভেতরে আরও কিছু অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো। ফার্স্ট অবজেক্ট হচ্ছে নাম হচ্ছে রিডিউসার, এর ফার্স্ট অবজেক্ট হচ্ছে রিডিউসার। এবং এই যে রিডিউসার, এই রিডিউসারের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কিছু মেথডস বা প্রপার্টি আমরা ডিক্লেয়ার করতে পারবো, যার ভেতরে যে স্টোরটাকে আমরা ইউজ করব। এই যে এই স্টোরটাই অ্যাকচুয়ালি আমাদের এইখানে কানেক্ট হয়ে আছে, যেটা আমি অলরেডি আগে কানেক্ট করে দিয়েছিলাম এখানে, সেই পার্টটা এখানে কানেক্ট হচ্ছে। এবার এর সঙ্গে আমাদের আর একটা জিনিস লাগবে, এটা হলো গিয়ে আমাদের স্টোরের পার্টটা, যেখানে আমাদের ডেটাটা আমাদের এখানে ইনিশিয়েট করব। কিন্তু এই যে পার্টটা যেটাতে আমরা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পারসিস্টেন্ট ডেটা, যেটা আমরা ম্যানেজ করব। কিন্তু অ্যাকচুয়াল ডেটা হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের এক্সট্রা করে একটা আমাদের ফাংশনের অবজেক্ট আমাদের লাগবে, যেটার নাম হচ্ছে কাউন্টার স্লাইস বা ক্রিয়েট মানে স্লাইস বলে একটা পার্ট। মানে অনেকটা বলা যায় যে এই যে আমরা যে কম্পোনেন্ট যেরকম ক্রিয়েট করছি, এটা একটা স্লাইস। তো এইটা হচ্ছে একটা ডেটার স্লাইস, ডেটা ট্রান্সফার স্লাইস, যার ভেতরে আমরা একটা পার্টে দেখতে পাবো কাউন্টার, মানে একটা পার্টে হচ্ছে ডেটা স্লাইসের নেম, তারপরে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরে হচ্ছে রিডিউসার হচ্ছে, যার ভেতরে আমরা মাল্টিপল ফাংশনস আমরা কল করতে পারবো। বুঝতে পারছি না কিন্তু বুঝতে গেলে ওই আমাদের কনটেক্সটের পার্টটা যেতে হবে। ক্রিয়েট স্লাইসটাও করতে গেছে দাদা, মানে একটা হচ্ছিল। এটা স্টোরের পার্টটা হচ্ছে এইটা, যেখানে আমরা একটা ডেটা স্টোর করতে পারি, যার ভেতরে আমার ডেটাটা স্টোর হবে। বাট এটা কাজ হচ্ছে এই অবধি আপাতত, যেখানে আমাদের ভ্যালুটা ম্যানেজ করার জন্য সেন্ট্রালি আমার ডেটাটা এইখানে শো করানো, তার জন্য আমাদের লাগছে স্টোর। এবার এই রিডিউসারের যে ব্যাপারটা, সেটা হবে এই রিডিউসারের যে ডেটাটা আসবে, সেটা আসবে স্লাইসের মাধ্যমে। মানে এইখানে বেসিক্যালি এই স্লাইসটা, যেটা আমরা অ্যাকচুয়ালি পরে গিয়ে এখানে ইউজ করব। অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এটা প্রসেস রয়েছে। ফার্স্টে এটাকে স্টোরটা ক্রিয়েট করে দিচ্ছে, যে স্টোরের পার্টটা কীভাবে আমাদের লিঙ্ক হবে। স্লাইস বলে কোনো ফাংশন না লিখে ডাইরেক্ট রিডিউসারের ভেতরে আমি পুরো মেথডটাই দেখতে পারি? না, সেটা পারি লিখতে, পারি না যে তা নয়, কিন্তু তাতে কী হবে, জিনিসটা একটা ফাইলের মধ্যে বেশি কমপ্লেক্স হয়ে যাবে। এমনিতেও এটা অনেকটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তারপরেও আরও বেশি কমপ্লেক্স হয়ে যাবে, কারণ এখানে মেনলি কী হচ্ছে, আমাদের একটা ইভেন্ট অবজেক্ট দরকার, তারপর আমাদের একটা অবজারভার দরকার। আগে লিখে নিই জিনিসটা, তাহলে পরে বোঝাতে সুবিধা হবে। এবার হচ্ছে কি কাউন্টারের উপরে কাজ করব। তো এখানে হচ্ছে এরা যেটা বলছে, এই কাউন্টারের যে পার্টটা, এটাকে বলছে ফিচার্স, এবং সেই ফিচার্সের মধ্যে আমরা আলাদা আলাদা ফিচার্স এখানে
অ্যাটাচ করে কাজ করতে পারি। তো এখানে ফিচার্সের জায়গায় আমি এইটা বলি, এখানে এটার নাম দিচ্ছি স্লাইসেস, SLICS, স্লাইসেস। সব মেথডের জন্য কিরকম সাইজ দিতে হবে? হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে যতগুলো আমরা গ্লোবালি ম্যানেজ করব তার তার জন্য, লোকালি নয়, এগুলো হচ্ছে সব গ্লোবালি। মানে একটা থেকে আর একটা যদি আমাদের কাজের দরকার পড়ে তখন সেক্ষেত্রে স্লাইসেসের দরকার। জিনিসটা লিখে নিই তারপরে বলছি। এর ভেতরে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, COUNTER কাউন্টার SLIC.TS। এর মধ্যে এই কাউন্টার স্লাইস, এখানে এক্সপোর্ট কনস্ট কাউন্টার স্লাইস বলে ক্রিয়েট করে এখানে কাউন্টার স্লাইস এইটুকু আমরা এইখানে এই কাউন্টার স্লাইসের পার্টটা এখানে তৈরি করা হলো। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই স্লাইসটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা ম্যানেজমেন্টের একটা কি বলা যায় ক্যাপসুল টাইপের। এটা একটা ক্যাপসুল, এটা একটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্টের একটা ক্যাপসুল। স্লাইসটাকে কাইন্ড অফ ক্যাপসুল মনে করুন, যার সলিউশনটা আমাদের প্রোভাইড করতে হবে এইখানে, এই জায়গাতে। ঠিক আছে, এটা একটা ক্যাপসুল, এটাকে একটা ক্যাপসুল হিসেবে ধরুন। এবার এই ক্যাপসুলটাকে তো আমরা সেট করলাম, যার ভেতরে আমরা নাম দিয়ে দিলাম যে এটা অ্যাকচুয়ালি কী কাজ করবে, তার পারপাস, তার নেমটা। এর ইনিশিয়াল ভ্যালু মানে ইনিশিয়াল ডেটা কী থাকছে সেটাকে এখানে লেখা থাকছে। এবার তার মধ্যে আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট মেথড আমরা ইউজ করব, যার কাজ হচ্ছে ইনক্রিমেন্টের কাজ ইনক্রিমেন্ট করা, ডিক্রিমেন্টের কাজ ডিক্রিমেন্ট করা। এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই যে ব্যাপারটা, এইটা অ্যাকচুয়ালি আমাদের যখন প্রডিউস হচ্ছে তখন এটা হচ্ছে অ্যাকশানস। এগুলো বেসিক্যালি এক একটা অ্যাকশানস। সেই অ্যাকশানসগুলোকে আমরা এইভাবে আনর্যাপ করে এখানে দেখিয়ে এটাকে সেন্ড করছি। এতে সুবিধা হবে যে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এই দুটো প্রপার্টিকেই আমরা এখানে এক্সপোর্ট করছি। ঠিক আছে, আনর্যাপ করে করলে বুঝতে সুবিধা। এবার আপনি র্যাপ করেও পাঠিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই ডাইরেক্টলি, কিন্তু তাতে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কী পাঠালেন। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা পাঠালেন, আর একটা রয়েছে কাউন্টার স্লাইস রিডিউসার। রিডিউসার হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডেটাটা, ইনিশিয়াল যে ডেটাটা, যেটার ওপরে অ্যাকচুয়ালি আমাদের স্টেটটা ম্যানেজ হবে। এটা হচ্ছে স্টেটের পার্টটা, যেটার উপরে ডেটা ম্যানেজ হবে। এবার ব্যাপার হচ্ছে কি, ডেটা আমাকে পাঠাতে হবে মেনে, মানে ডেটা পাঠাতে হবে আমাকে মেনে, যেটা অ্যাকচুয়ালি ব্রডকাস্ট হবে এন্টার অ্যাপ্লিকেশানে। বোঝাতে পারছি কি? এটা হলো আমার একটা ক্যাপসুল, তার মধ্যে দুটো ফাংশনস ক্রিয়েট করা আছে, সেই ফাংশনসকে এক্সপোর্ট করা হচ্ছে এইভাবে। ঠিক আছে, তারপরে আমার ডেটাটাকে পাঠানো হচ্ছে গ্লোবালি, যেখান থেকে ডেটাটা রিপ্লেসটা কাজ করবে। এবার এই যে ডেটাটাকে যেটা পাঠাচ্ছি, এই ডেটাটা ডাইরেক্টলি কানেক্ট হবে না, কারণ এটা অ্যাকচুয়ালি রিডিউসের এফেক্ট, যার জন্য একটা স্টোর ক্রিয়েট করা ছিল। তাই জন্যে এইখানে আমরা করবো কি, এই জায়গাতে আমরা কাউন্টার বলে এইখানে আমরা কাউন্টার রিডিউসার বা কাউন্টার স্লাইসও বলতে পারি, এটাকে আমরা কল করে ডট রিডিউসার একে কল করে দিলাম।
রেড কালার দেখায় কেন? ও, এ হচ্ছে ওই টাইপ কাস্টিংয়ের গল্প। তাহলে কি ঠিক হবে? না, তাতেও তো ঠিক বলছো না। আচ্ছা, এখানে কাউন্টার স্লাইস বললে হবে না। এখানে অ্যাকচুয়ালি আমরা যখন এখানে এটাকে পাঠিয়েছি, এটাকে ডিফল্ট ফাইল হিসেবে রিডিউসার পাঠিয়েছি। তো সেই কারণের জন্য আমাদের এইখানে ডাইরেক্টলি লিখতে হবে COUNTR কাউন্টার, REDUCR রিডিউসার। বাট এই রিডিউসারটা এই ফাইল থেকেই এসেছে, তো সেই কারণে আমাদের এটা কাউন্টার রিডিউসার হিসেবে এটাকে রাখতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল ডেটাটা এখানে কানেক্ট হবে, যেটা আমাদের এই স্লাইস রিডিউসার্স থেকে আমরা যেটা পাঠিয়েছি এই ডেটাটা। এখন এই রেড কালার কেন গেল না? এ কি বলতে চায়? আচ্ছা, আর এখানে অ্যাকচুয়ালি এই টাইপ বলে এই ব্যাপারটা লেখা ছিল, যার জন্য প্রবলেমটা করছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টাইপ, যদি এটা টাইপ বলে ডেটা টাইপ হতো, তাহলে এটা টাইপটা লেখাটা উচিত ছিল। মানে বেসিক্যালি এটা ইন্টারফেস টাইপ যদি হতো, তাহলে টাইপ লেখার ব্যাপারটা দরকার ছিল। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্টারফেস নয়, এটা একটা ফাংশন। তো সেই কারণের জন্য ওই টাইপ লেখাটাই এখানে প্রবলেম ক্রিয়েট করছিল। কাউন্টার রিডিউসারটা কোথায়? কাউন্টার রিডিউসারটা এই তো এইখানে, মানে এইটা অ্যাকচুয়ালি ডিফল্ট হিসেবে করা আছে না। এবার এইটাই, এই ফাইলটাই অ্যাকচুয়ালি যেটা ডেটাটা আউটপুট করছে সেটা রিডিউসার ফাংশনটা ইউজ করছে। তো সেই কারণে কাউন্টার রিডিউসার নামটা কোথায়, মানে আমি নাম বুঝি কি করে? অ্যাকচুয়ালি যেটা আমরা ডিফল্ট বলে করি না, এটাকে আমরা যা খুশি তাই নাম দিতে পারি, হোয়াট এভার। মানে এটাকে যদি আমি এবিসিও দিই তাও এটা চলে যাবে। কারণ বেসিক্যালি এই ডিফল্ট বলতে বোঝায় আমরা যেটাকে ডিফল্ট বলে এক্সপোর্ট করব, সেটারই অবজেক্ট যা হিসাবে ইচ্ছা আমরা নাম ডিক্লেয়ার করতে পারি কল করার সময়। আর যেটা অ্যাকচুয়ালি ভেতরে থাকে সেটা এইভাবে কার্লি ব্রেসের মাধ্যমে শো করে। মানে এইটা বাদে আর বাদ বাকি যা যা আছে এইগুলো বেসিক্যালি আমাদের এই কার্লি ব্রেসের মধ্যে আসবে। কনফিগার স্টোরটা কোথায়? কনফিগার স্টোরটা তো এই তো এখান থেকে আসছে না, এই টুলকিট থেকে। এইটা এখান থেকে আসছে। এই কনফিগার স্টোরটা হচ্ছে বেসিক্যালি এটা একটা পারসিস্টেন্ট ডেটা, বা এটাকে কনটেক্সটও বলা যেত। আপনি হবে বললেন এবিসি দিলে হবে? কোনটা? এইটাকে এবিসি দিতে পারি, এইটার নাম চেঞ্জ করে এবিসি লিখে এইখানে এবিসি দিতে পারি। কারণ এইটাতে বেসিক্যালি কী হচ্ছে, যেটা ডিফল্ট হিসেবে এখানে এক্সপোর্ট হচ্ছে তাকে আমি কল করবার সময় যা ইচ্ছা তাই নাম দিতে পারি এখানে ডাইরেক্টলি। এটাকে যা ইচ্ছা আমরা নাম দিতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি প্রপার নাম দিলে পরে সুবিধা হয় বুঝতে। ঠিক আছে।
ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইবার এই ক্ষেত্রে আমাদের এবার এই ক্ষেত্রে আমাদের এখানে যে ডেটাটা আমরা পাবো সেটাকে ইউজ সিলেক্টরের মাধ্যমে এইখানে বেসিক্যালি এই যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমাদের মেনের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে। এবার মেনে যেটা অ্যাটাচ করা হয়েছে সেই মেনের অ্যাটাচমেন্টটাই আমাদের এই স্লাইসের মধ্যে থাকা যে ডেটাটা সেটাকে নিয়ে গিয়ে আমাদের এইখানে শর্ট করা হলো এবং এইখান থেকে আমরা এইখানে পাবো। এবার এইখান থেকে পেতে গেলে এখানে ডেটাটাকে আমরা এইখান থেকে স্টেট, এইখান থেকে আমাদের এইখানে ভ্যালুটা পাঠাচ্ছি। আচ্ছা, এখানে ডাইরেক্ট কাউন্টার বলে নয়, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই কাউন্টার এক্সট্রা কিছু যাবে না, জাস্ট স্টেটই যাবে। কারণ বেসিক্যালি আমাদের এই যে ডেটাটা আছে সেই ডেটাটাকেই আমাদের এইখানে সেট করা এবং এই ডেটাটাই অ্যাকচুয়ালি কাউন্ট হিসাবে এখানে মনিটর করা হবে। আর এর ভেতরে যে মেথডসগুলো রয়েছে, যেটা কিনা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মেথড, এইটা অ্যাকচুয়ালি আমাদের এই স্লাইসের মধ্যে এই যে আমরা যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পাঠিয়েছিলাম সেটাকেই এখানে কল করা। আমি যে বিশেষ কিছু বুঝেছি তা কিন্তু নয়, কিন্তু অ্যাকচুয়ালি বিশেষ কিছু এখানে এই মুমেন্টে এখন আপনি বুঝতে পারবেন না, কারণ মেন ঘটনাটা লাগছে এই ব্যাপারটা ভালো রকম জটিল লাগছে। অ্যাকচুয়ালি এই রিডিউসারের পার্টটা, সরি রিডিউসার বলতে এই এর নাম কি রিডাক্সের পার্টটা যথেষ্ট কমপ্লিকেটেড, এটা সোজা নয়। কারণ এটার মধ্যে আমরা নর্মালি যা করে এসেছি তার থেকে বেশি অনেক অনেক বেশি জটিল। এইটা নর্মাল যা শিখেছি তার থেকে অনেক অনেক বেশি জটিল এর কনসেপ্টটা। আবার কি প্রবলেম, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা কাউন্টার বলে আলাদা করে কোনো অবজেক্ট এখানে ক্রিয়েট করিনি, যেটা এইখানে কাউন্টার বলে শো করছে। না, এটা আমি বুঝতে পারছি না।
সলভ করে নিই, তারপর বোঝাচ্ছি। ওকে, এবার ব্যাপারটা বোঝাই, যদিও বুঝতে অসুবিধা হবে অবভিয়াসলি, কারণ এটা সোজাভাবে কাজ নয়, এটা ঘুরিয়ে নাক দেখা। এর প্রাইমারি জিনিস হচ্ছে যখনই আমরা এই স্টেট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যাপ স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা এটাকে ইউজ করছি, এবং এখানে ডেটাটা যেটা ম্যানেজ হচ্ছে সেটা অ্যাপের সেন্ট্রালে ম্যানেজ হবে, এবং এটা অ্যাপের যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পোনেন্টে আমরা এই ডেটাটা ম্যানেজ করা বা চেক করা করতে পারি। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এটা। হ্যালো, কনসেপ্টটা হচ্ছে এটা যে আমরা একটা অ্যাপের ভেতরে আমরা ডেটা রাখবো, যেটাকে আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে যে কোনো কম্পোনেন্টে এটাকে করতে পারবো। আপাতত আমরা সেন্ট্রাল কম্পোনেন্টে একটা কম্পোনেন্টের মধ্যে রেখে করছি, বাট এটা যে কোনো কম্পোনেন্টে করতে পারি। এর জন্য কি হচ্ছে, এর জন্য আমাদের একটা লাগছে প্রোভাইডার, যেটা হচ্ছে পুরো অ্যাপের টপ লেভেলে ডেটাটাকে ম্যানেজ করার জন্য একটা ডেটা সেট করা হয়েছে। ঠিক আছে, যার থ্রু দিয়ে কমপ্লিটলি অ্যাপের মধ্যে ডেটা ফ্লো করবে। এবার এই ডেটা ফ্লোটা করবে কার মাধ্যমে? স্টোরের মাধ্যমে। সেই স্টোরটা আমাদের এখানে ক্রিয়েট করা হয়েছে। স্টোরের নাম হচ্ছে কনফিগার স্টোর। কনফিগার স্টোরের মধ্যে আমরা একটা রিডিউসার অ্যাপ্লাই করব, যে রিডিউসারের নামটা হচ্ছে কাউন্টার। ওকে, কাউন্টার হচ্ছে একটা অবজেক্ট। রিডিউসার হচ্ছে আমাদের ডেটা ক্যারিয়ার, যেটার মধ্যে আমাদের কাউন্টার হচ্ছে একটা আমাদের অবজেক্ট নেম, এবং সেই অবজেক্টটা কে প্রডিউস করছে সেটা হচ্ছে কাউন্টার রিডিউসার। আর এই কাউন্টার রিডিউসার আসছে কোথা থেকে? যখন আমরা স্লাইস ক্রিয়েট করছি। এই স্লাইস হচ্ছে বেসিক্যালি আমাদের ডেটা প্রোভাইডার। এই স্লাইসের মধ্যে প্রথম যে স্লাইসটা আছে সেটা হচ্ছে আমাদের একটা চাঙ্ক অফ কোড, যার ভেতরে আমরা প্রথমে কোডের নাম, ইনিশিয়াল ভ্যালু এবং তার ভেতরে কি অ্যাকশনস পারফর্ম করবে সেই অ্যাকশনস স্টেটমেন্ট, এটা আমরা এখানে দিলাম। এবার এর মধ্যে থেকে আমরা অ্যাকচুয়ালি বার করছি। প্রথম জিনিস হচ্ছে আমরা এই ডেটাটাকে থেকে অ্যাকশনসগুলোকে আলাদা করলাম, তারপরে আমরা ভ্যালুটাকে আলাদা করলাম। এবার এই যে ভ্যালুটা, এই যে কাউন্টার বলে যে ভ্যালুটা, এটা হচ্ছে এই নামটা, যে নামটা এখানে এখানে লিখছি। অ্যাকচুয়ালি এখানে নামটা, এই নামটা ম্যাটার করে হচ্ছে না, এটা আমরা এখানে এবিসিও লিখতে পারি, যা খুশি তাই লিখতে পারি। মেন ব্যাপার হচ্ছে এখানে আমরা যে ভ্যালুটা যেটা থাকছে, এই ভ্যালুটাকে রেফার করছি স্টেটের আন্ডারে একটা ভ্যালু, যেটাকে রেফার করা হচ্ছে কাউন্টার বলে, এবং সেই কাউন্টার ভ্যালুটাই আমাদের হচ্ছে নাম্বার, যার যেই ডেটাটাকে ম্যানেজ করা হবে, এবং এইটাই হচ্ছে অবজার্ভ করছে, এবং এই অবজারভেশনটা আসছে এইটার মাধ্যমে। এই অবজারভেশনটা আসছে এটার মাধ্যমে। এই হচ্ছে বেসিক্যালি খেলাটা। এবার এইখানে যে মেন যে ফাংশনটা, এই পুরো যে সেটটা, এই ব্যাপারটা বুঝতে পারলাম না, কি বলবো। এইখানে যখন আমরা কাউন্টার কনটেক্সট অ্যাপ্লাই করেছিলাম, এইখানে যে কাউন্টার কনটেক্সট যেটা ব্যবহার করেছিলাম, এইখানে কাউন্টার কনটেক্সটের এইখানে আমরা কাউন্টার কনটেক্সট আর একটা ডিসপ্যাচ কাউন্টার কনটেক্সট দুরকম পার্ট অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, এবার রিডিউসার কি করছে? রিডিউসার আমাদের অ্যাকশনসটাকে মেনটেন করছে, করছিল তো, যেটা জেনারেলি কী হচ্ছিলো, আমরা সেম
সেম ডেটা সেম কম্পোনেন্টের মধ্যেই আমরা এই অ্যাকশানসের যে পার্টটা, এই অ্যাকশানের যে পার্টটা, সেটাকে আমরা আলাদা করার জন্য রিডিউসার ইউজ করতাম। মানে আগে যেটা স্টেটের মাধ্যমে সেম কম্পোনেন্টের মধ্যেই হতো, সেটাকেই আমরা রিডিউসের মাধ্যমে, যদি আমাদের বড় কোড হয়, বড় ডেটা যদি হয়, যদি বেশি কোড লিখতে হয়, তাহলে সেটাকে আমরা আলাদা করতে পারতাম, সেটা রিডিউসারের মাধ্যমে। ওকে, ঠিক আছে, এটা রিডিউসারের মাধ্যমে আলাদা করে দেওয়া হতো। ঠিক আছে, এবার এই যে ব্যাপারটা, এই যে কনটেক্সট প্রোভাইডার বা এই যে এটা, এই দুটোকে নিয়ে আমরা এখানে একটা কাউন্টার প্রোভাইডার ক্রিয়েট করেছিলাম। মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি কী হতো, আমাদের এই কনটেক্সট আর এর ভেতরে আমাদের এই যে কাউন্ট বলে যে ভ্যালুটা, এই যে এখানে এই যে রিডিউসারের মাধ্যমে যে এই যে রিডিউসার যে ফাংশনটা আছে, এইখানে যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে সেটাকে মনিটর করার জন্য কাউন্ট, আর এর ভেতরে যে এই অ্যাকশানসগুলো রয়েছে, সেই অ্যাকশানসগুলোর নাম হচ্ছে ইভেন্ট ডিসপ্যাচ। এই দুটোকে আমরা এখানে বাইন্ড করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে আমরা এটাকে চিলড্রেনের সঙ্গে মার্জ করেছিলাম, তাই তো? মনে আছে? এইটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনাকে 25 নম্বর ক্লাসটা দেখতে হবে একবার। এই পার্টটা যেভাবে করা হয়েছিল, সেইখানে অ্যাকচুয়ালি আমরা ডেটা ম্যানেজ করার জন্য একটাতে আমরা কাউন্টার আর একটা হচ্ছে ডিসপ্যাচ বলে এখানে ইউজ কাউন্টার অ্যাকশনস বলে এটা ইউজ করেছি। এই যে ব্যাপারটা যা কাজ করছে, এই ব্যাপারটা যা কাজ করছে, সেম কাজটাই আমাদের এ করছে, ওই সেম কাজটাই এ করছে, কিন্তু এর ম্যানার্স হচ্ছে একটু আলাদা। যেখানে আমাদের এখানে কাউন্টার স্লাইস বলে ওরা একটা নিজস্ব ফাংশন দেওয়া আছে, যার ভেতরে এইখানে যে রিডিউসারের মধ্যে যে ফাংশনসগুলো রয়েছে, সেই ফাংশনসগুলোকে একটা আলাদা ব্লকে এক্সপোর্ট করছে। এর ভেতরে যে মেন যে ভ্যালুটা আছে সেটাকে একটা আলাদা ব্লকে পাস করছে, আর টোটাল যে ভ্যালু ব্যাপারটা রয়েছে তার একটা ফাংশনস, রিডিউসার ফাংশন, যেটাকে এখানে সেট করছে, যেটার মাধ্যমে এইখানে প্রোভাইডার স্টোরে ফেলছে। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে আমি এটাকে কিছু বোঝানো সম্ভব না, এর বোঝানোর জন্য এদের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, অনেক কিছু হাবিজাবি বলে করেছে। এবার এখানে যা জিনিস আছে আমি সেটাই অ্যাজ ইট ইজ করেছি, কারণ এখানে মেনলি ব্যাপার হচ্ছে কি, এটাকে আমি ইচ্ছা মতন মডিফাই করতে পারবো, আমাদের ইচ্ছা মতন যেরকম ডেটা চাই সেই হিসাবে আমি ডেটা বসাতে পারবো ডকুমেন্টেশন থেকে অবশ্যই। কারণ এখানে যদি আমাকে এক্সট্রা ডেটা যদি পাস করাতে হয়, তাহলে অ্যাকশনসের মাধ্যমে আমাকে ডেটা পাস করাতে হবে। কারণ এখানে মেনলি এই যে সিনট্যাক্স এখানে বলা থাকবে, এই সিনট্যাক্সের বাইরে আমরা কিছু করতে পারবো না। মানে এখানে বেসিক্যালি লজিক খাটানো যাবে না, এটা এবিসিটি পড়ার মতন, যে এ ফর অ্যাপেল, বি ফর বল, ওইটাই ভেবে চলতে হবে। এখানে আমি আমার ইচ্ছা মতন কোনো কন্ডিশন, লজিক, মেমোরি পাওয়ার লাগিয়ে লাভ নেই। জাস্ট এখানে যে ডেটা এখানে রেফার করছে সেই হিসাবেই আমাকে এটাকে কাজ করতে হবে। জাস্ট হচ্ছে এখানে এই কার্লি ব্রেসের মধ্যে ভ্যালুটা বসিয়েছিল, আমার এখানে কার্লি ব্রেসের মধ্যে ভ্যালু নেই, ডাইরেক্ট জিরো বসানো আছে, যে কারণে এইখানে যখন আমরা প্লাস মাইনাস করছি তখন আমাকে এক্সট্রা ডট ভ্যালু দিয়ে আমাকে ভ্যালু ক্যালকুলেট করতে হচ্ছে না, এই যে পার্থক্য। আদারওয়াইজ এখানে যা কোড আছে অলমোস্ট সেম কোডই আমি এখানে লিখেছি। ওরা তো কাউন্টার স্টেটটাকে এটা করেনি, লাইন নাম্বার 13টা তো ওরা করেনি। কোনটা লাইন নাম্বার 13? এটা না আপনার কোডে, এইটা হ্যাঁ এটা নিচের দিকে করা আছে, এই যে এখানে এটা করেছে, এবার এইটাই এইখানে করেছে, এই জায়গাতে এই কোডটাই। এখানে অর্ধেক, এটা এটা হচ্ছে ধরো একটা ফাইনাল ফুল এক্সাম্পল, এটা হচ্ছে ফুল এক্সাম্পল, আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এটা বোঝানোর চেষ্টা করেছে, যে লাইন বাই লাইন যে কোনটার পর কোনটা আসবে। এই লাইনটা হচ্ছে একটার পর একটা কোনটা কোন লাইনটা যাবে সেটা বোঝাবার চেষ্টা করেছে এইটার মাধ্যমে।
এই পার্টটার মধ্যে ফার্স্ট লাইনে আমরা কনফিগার স্টোর করছি, তারপরে সেটাকে কোথায় লাগাচ্ছি, তারপরে আমরা একটা স্লাইস ক্রিয়েট করছি, সেই স্লাইসটাকে কীভাবে কনফিগার করছি স্টোরের সঙ্গে, তারপরে আমরা সেই স্টোর যে পার্টটা সেটাকে আমরা কীভাবে কাউন্টারে নিয়ে আসছি, এবং এই হয়ে গেল আমার ফাইনাল জিনিসটা। এবার সেটাকেই প্রোডাকশন মোডে একবার রান করে দেখাবার অপশন তৈরি গেছে। ওই যে এখানে এইভাবে এটা চলছে। এবার এখানে আমরা আমাদের ইচ্ছা মতন ভ্যালু বসাতে পারি। এই হচ্ছে ব্যাপারটা। আউটপুটে এটা দেখাচ্ছে, আর তার কোডটা হচ্ছে এটা। এবার তার সঙ্গে ডিজাইন কোডও আছে আলাদা করে, বাট ডিজাইন কোডটা প্রায়োরিটি দেয়নি। এখানকার মেন যে পার্টটা সেটা হচ্ছে এই স্লাইস পার্টটা। এই যে স্লাইসের যে পার্টটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন পার্ট কমপ্লিটলি, যেটাকে আমরা এখানে LECT সিলেক্ট কাউন্ট বলে এটাকে কল করতে পারি এখানে। ওই স্লাইস ফাইল থেকে, তাহলে এখানে যে এক্সট্রা যেটা লেখা হয়েছিল সে ব্যাপারটা দরকার পড়ছে না। এখানে মেনলি দুটো ফাইলের মধ্যে কাজ, একটা হচ্ছে স্টোর ফাইল, একটা হচ্ছে স্লাইস ফাইল। আজকে আর বোঝালেও বুঝবেন না, একবার ভিডিও দেখুন, নিজে জিনিসটা করুন, তারপরে যদি আবার বুঝতে অসুবিধা আবার করাবো। মেন হচ্ছে ঠিক আছে, না 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 না, এবার হয়তো আমি একটু অন্যরকম এক্সাম্পলস দিয়ে করাবো হয়তো। এবার দেখুন কাউন্টার দিয়ে বোঝাচ্ছি কেন, এটা সব থেকে সিম্পল বেয়ার মিনিমাম অপশন। এবার এইটা সত্যি কথা বলতে এটা বুঝবেন না যতক্ষণ না কিনা আমি আরও দু রকমভাবে যদি না দেখাই। এটার ব্যাপারটা যেটা বুঝতে পারছেন না, তার একটা প্রধান কারণ হচ্ছে এখানে ডিফল্টটাকে আপনি বুঝতে পারেননি। এই যে এখানে যে ডিফল্ট যে ব্যাপারটা, এই যে ডিফল্টে যে ব্যাপারটা, এই ডিফল্টে এখানে যেটা নাম দেওয়া আছে কাউন্টার স্লাইস হচ্ছে অবজেক্ট, এর ভেতরে একটা ফাংশন রয়েছে যার নাম হচ্ছে রিডিউসার ফাংশন। এই রিডিউসার ফাংশনটাকে ডিফল্ট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার এই ডিফল্ট বলে যে ফাইলের মধ্যে, যে কোনো ফাইলের মধ্যে যার নাম থাকবে সেইটাকে আমরা যা ইচ্ছা হিসাবে নাম দিয়ে সেটাকে অ্যাজ অবজেক্ট ইউজ করতে পারি। তো এইখান থেকে অ্যাকচুয়ালি রিডিউসার ফাংশন আমাদের ডেটাটা এসে, যার ভেতরে দেখুন এখানে কাউন্টার রিডিউসার অ্যাজ রিডিউসার নাম্বার, মানে রিডিউসার নাম্বার হিসেবে কিছু ডেটা এখানে স্টোর করছে অবজারভেশনের জন্য। এবার এই ডেটা অবজারভেশনের যে এফেক্টটা, অ্যাকশন এফেক্টটা, সেটা পারফর্ম করছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা হচ্ছে একটা অ্যাকশন স্টেট। এবার শুধু অ্যাকশন স্টেট দিলে তো হবে না, এবার এই যে স্টেটের মধ্যে এই যে ভ্যালুটা যেটা আপডেট বা যেটা চেঞ্জ হচ্ছে, যে রিফ্রেশটা হচ্ছে, সেই রিফ্রেশের পার্টটা এই স্টেটের মাধ্যমে তুলে এনে এটাকে আবার প্রডিউস করছে। এই হচ্ছে বেসিক্যালি মোদ্দা কথা, লজিকটা। এবার ব্যাপারটা হচ্ছে এইটাকে বুঝতে গেলে ক্লাস নাম্বার 25 বুঝতে হবে, তার লেগে ক্লাস নাম্বার 27 পার্টটা বুঝতে পারবেন। প্রথমে ক্লাস নাম্বার 25টা বুঝতে হবে, তাহলেই ক্লাস নাম্বার 27টা বুঝতে সুবিধা হবে। ওকে, আজকে এই অবধি রাখি।